সঙ্গে বৈঠক করে, এক একটা বছর একটি বাজেটের প্রস্তাব হবে। আর জীবন জীবিকা নিয়ে কৃষকের, তার জমি নিয়ে, তার ফসল নিয়ে, তার ক্ষেত নিয়ে, তার গোটা সামাজিক অবস্থা নিয়ে, অর্থনৈতিক অবস্থা নিয়ে সরকার ফয়সলা করছে অর্ডিন্যান্সের মধ্য দিয়ে, কোন আলোচনা নয়। চাপ করলে বাদ বলে, এখন দেখবেন বলছে আমরা আলোচনা করতে রাজি আছি। ফলপ্রসূ হয়নি সে আলোচনা, কখন হতে পারে না। সকালে উঠে এফএম চ্যানেল থেকে রাত্রে বেলা টেলিভিশন চ্যানেল পর্যন্ত তার সঙ্গে দাঁড়িয়ে সবাই দেখবেন হঠাৎ করে সরকার বাহাদুরের মনে হয়েছে দেশে কৃষকরা আছে। ব্যাংক বলুন, সরকারি সংস্থাগুলো বলুন, আদানির মতো কোম্পানি বলুন, কেন্দ্রীয় সরকার বলুন, মুখ্যমন্ত্রী বলুন, প্রধানমন্ত্রী বলুন, রোজ সব কৃষক নিয়ে এখন গান শোনাচ্ছেন, কবিতা শোনাচ্ছেন। তাদের কথাগুলো বলছেন সরকার কি করেছে। কয়েক মাস আগে পর্যন্ত इनको पता ही नहीं था कि देश में किसान भी बसता है। এদেশে কৃষক আছে। ভারত একটা কৃষি প্রধান দেশ। গ্রাম ভারত, গ্রাম বাংলা, ক্ষেত খামার কৃষি ছাড়া বাঁচতে পারে না। আর আমরা প্রথম থেকে বলেছি এবার শুধু কৃষকদের না, যে বিলগুলো নিয়ে আসা হয়েছে অর্ডিন্যান্সকে আইনে পরিণত করার জন্য সংসদে রেখেছেন কিরকম তামাশা। গোটা দেশে যেরকম গণতান্ত্রিক অধিকার সাহস করা হয়েছে, সংসদীয় গণতন্ত্রকে শেষ করা হয়েছে। আমাদের দেশ হচ্ছে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। প্রতিনিধি নির্বাচন করে বিধানসভায় পাঠায় কাউকে, সংসদে পাইবে। আজকে করোনা কালে মোদী সরকার বলছে পার্লামেন্ট চলবে না, শীতকালীন অধিবেশন বাতিল। মমতা সরকার বলছে বিধানসভা অধিবেশন করবে না, শীতকালীন অধিবেশন বাতিল। আজকে কৃষকরা দেখিয়ে দিয়েছে, আপনারা এখানে বাংলায় রেখে দিয়েছেন। अगर संसद में फैसला नहीं होगा तो सड़क में फैसला होगा। आप सभी लोग के आपके दलों के देने से आपको लेने से দুটো ধর্ম হয়েছে, কৃষক সমাজের সঙ্গে শ্রমিক সংগঠন যুক্ত হয়েছে। সরকারের খরচ করেনি, কাজ বাড়ি করে রাজ্যসভায় কোন আলোচনা না করে, ডিভিশন না মেনে যে সাংসদ ছিল ডিভিশন তাকে বয়কট করে দিয়ে, তাদেরকে সাসপেন্ড করে দিয়ে মোদী সরকার মনে করেছে যা খুশি তাই করে নেবে। মানুষের অধিকার আছে, নির্বাচিত প্রতিনিধির অধিকার না পায়, অধিকার পেয়েও যদি সেই মানুষের অধিকার প্রতিষ্ঠার বদলে নিজেরা শুধু লুটপাটে ব্যস্ত থাকে, তাহলে মানুষকে সরাসরি রাস্তায় নামতে হয়, আন্দোলন সংগ্রাম করতে হয়। আমাদের বলা হচ্ছে মিছিল করতে পারবে না, মিটিং করতে পারবে না, পোস্টার লাগাতে পারবে না। এইখানে কদিন আগে সংযুক্ত সংঘর্ষ মোর্চা কিসানে তারা এখানে জমায়েত করেছিল। দিল্লি সরকারের প্রতিনিধি, রাজ্য সরকারের প্রতিনিধিরা বলল মঞ্চ বাঁধা যাবে না। মেটাডোর ভ্যানের উপরে দাঁড়িয়ে অস্থায়ী মঞ্চের উপরে হয়তো কৃষক নেতৃত্বের সঙ্গে রাজ্যের কৃষক নেতৃত্ব বক্তৃতা করেছেন। অথচ আমরা দেখছি সুসজ্জিত রঙে সমান হয়ে দেশের হোম মিনিস্টার, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিদিন তামাশা শো করছেন। কি নিয়ে তাদের লড়াই, কি নিয়ে তারা কথা বলছেন? সেখানে কৃষকের কথা আছে, শ্রমিকদের কাজের ঘন্টা 8 ঘন্টা থেকে 12 ঘন্টা বাড়ি যাচ্ছেন আছে, অস্থায়ী কর্মী তাদেরকে স্থায়ী করার কথা আছে, বেকার ছেলেমেয়েরা লক্ষ লক্ষ কোটি কোটি তাদের কাজ দেওয়ার অধিকার আছে। কেউ এক দলে থেকে বেশি আস্ফালন করেছেন, এখন অন্য দলে গিয়ে বেশি আস্ফালন করছেন, আবার আগের দল তার থেকে বেশি আস্ফালন করতে পারে তার প্রমাণ রাখছেন। আর এই জন্য মানুষের কথা বলতে হলে সমস্ত বিরোধী দলগুলোকে এক জায়গায় হতে হবে, এক কাজটা হতে হবে। আজকে আমাদের দেশের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নেওয়া হয়েছে। विज्ञापन दिए प्रधानमंत्री बच्चे मिथ्याचार करते। अरे क्या है, किसान तो देश का किसी भी भाग में जाकर के अपना अनाज बेच सकता है।
একাধিপত্য যে কায়েম করা হচ্ছে রাজনীতিতে, ধর্মের নামে, ভাষার নামে, যেমনটা অর্থনীতির নাম, পুঁজির নাম করে বাজারে একাধিপত্য করা হয়েছে। এবং সেই একচেটিয়া ব্যবস্থা মানে হচ্ছে আমাদের দেশের সর্ষে, আপনি সর্ষের তেল খাবেন, কৃষক সর্ষে চাষ করবে, কিন্তু সর্ষেতে কৃষকের অধিকারও থাকবে না, আর আপনার অধিকার থাকবে না। একটা আদানি, একটা বিদেশি আমেরিকান কোম্পানি চাইলেই দেশের গোটা নুন, গোটা তেল, সমস্ত ডাল, समस्त शस्य, समस्त अन्न, जितना भी अनाज है, जितना भी उपजाऊ है किसान का, खेती का, वो सब वो एक कंपनी, दो कंपनी मिलकर के वो एडवांस दे करके, फॉरवर्ड ट्रेडिंग करके, যেমন দাদন কথা ছিল দাদন দিয়ে সমস্ত করে খরচা করে নেবে। আর তখন আপনি বলছেন क्यों भाई आप किसान जमाने से लड़ सकते हो, कोर्ट में जा सकते हो, फैसला कर सकते हो, तो कहीं भी जाकर अनाज बेच सकते हो। मोनोपोली माने ताई, एक्चुअली हमारे ताई, आधिपत्य हमारे ताई, एकाधिकार बात मतलब वही होता है, एक का ही अधिकार रहेगा, बाकी का अधिकार नहीं रहेगा। आज हिमाचल प्रदेश का एप्पल किसान बेचेगा, मंडी खत्म, अडानी ठीक करेगा, उसके वेयर हाउस होगा। दूसरी बात, हमने आजादी के पहले से আমরা বাংলার মানুষ, আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দুর্ভিক্ষ দেখেছি, সাম্রাজ্যবাদী সরকার ছিল, তারা আমাদের দেশের শস্য, আমাদের বাংলার শস্য ব্রিটিশ সেনার জন্য পাঠিয়ে দিয়েছিল। আর এখানে মজুদদারি, মুনাফাখোরি আর কালোবাজারি হচ্ছিল। লক্ষ লক্ষ মানুষ এই কলকাতার রাজপথে, গ্রাম বাংলার মানুষ মারা গিয়েছেন। তখন খাদ্যমন্ত্রী ছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। এজন্য বিজেপি অনেক কথা বলে, শ্যামাপ্রসাদ মুখার্জির কথা বলে, কখনো সংযুক্ত বাংলার প্রাক্তন খাদ্যমন্ত্রী এই শব্দটা উচ্চারণ করে না। তখন আঙুল ফুলে কলা গাছ হয়েছিল। আমজুদ্দারি কি, কালোবাজারি কি বাংলার মানুষ প্রথম দেখেছিল। 50-এর মন্বন্তরের আগে, 43-44-এর আগে বাংলা ভাষায়, সাহিত্যের অভিধানে কালোবাজার, মুনাফাখোরি, মজুদদারি এই শব্দগুলো ছিল না। শ্যামাপ্রসাদ মুখার্জির দৌলতে লক্ষ লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে দুর্ভিক্ষের মধ্য দিয়ে বাংলা সাহিত্যের ভাষায় এই শব্দগুলো চলে এলো। আমাদের মতো এত ঘন জনবসতিতে রাইট টু ফুড, খাদ্যের অধিকার প্রতিষ্ঠা করতে হলে গণবন্টন ব্যবস্থা চাই। গণবন্টন ব্যবস্থা মানে হচ্ছে সরকারকে গণসংগ্রহ করতে হবে। আজকে কেন্দ্রের সরকার, রাজ্য সরকার হাত দিয়ে ফেলতে চাইছে। স্বাধীনতার পরে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া একটা বিশাল সংস্থা গড়ে উঠল। নিশ্চয়ই তার মধ্যে দুর্নীতি আছে, সেই দুর্নীতি দূর করা দরকার আছে, কিন্তু তার বদলে showing the baby with the bathtub, তারা গোটা এফসিআই, তার গোদাম, তার ইয়ার্ড, তার গড়, তার সংরক্ষণের ব্যবস্থা সবটা আদানি হাতে দিয়ে দিচ্ছে। তারপরে খবরের কাগজ, টেলিভিশন চ্যানেল, কর্পোরেট মিডিয়া, দালালরা তারা বলছে কৃষকরা কেন এটা করছে। আদানি আপনাকে বিজ্ঞাপন দেবে, টেলিভিশনে জিঙ্গল দেবে, কিন্তু কৃষক যাবে কোথায়? আজকে জিও শুধু মোবাইল দেবে না, গম চালটা বিক্রি করবে। এটা হচ্ছে মোদীজি মানে হচ্ছে, মানে হচ্ছে ভাই ভাতিজাবাদ, মানে হচ্ছে বিজেপি নির্বাচনের সময় জালিয়াতি করে, বন্ডের নাম করে, ইলেকট্রাল বন্ডের নাম করে কোটি কোটি টাকা দেশি বিদেশি কোম্পানির কাছ থেকে নিয়েছে। আর তারপরে আজকে আমার খনি দিয়ে দিচ্ছে, রেল দিয়ে দিচ্ছে, এফসিআই গুদাম দিয়ে দিচ্ছে, পাবলিক সেক্টর কারখানাগুলোকে দিয়ে দিচ্ছে, এখন আমাদের ক্ষেত খামারকেও দিয়ে দিচ্ছে। আর এই জন্যই মানুষ বাধ্য হয়ে নেমেছে। যে মোদী সরকার বলছে, যে বিজেপি নেতারা বলছেন দেশের যে কোনো ভাগে গিয়ে কৃষকরা যেতে পারে ফসল দিতে,
আরে পাঞ্জাবের কৃষক, হিমাচলের কৃষক, মহারাষ্ট্রের কৃষক, রাজস্থানের কৃষক, উত্তরপ্রদেশের কৃষক দিল্লি আসতে পারবে না। জেসিবি মেশিন দিয়ে রাস্তা খুলে দিয়েছে, ন্যাশনাল হাইওয়ে। সরকারকে আমরা বলি রাস্তা তৈরি করো, সরকার তৈরি হয়েছে, রাস্তা বানাने के बजाय রাস্তা तोड़ रहा है। হরিয়ানার মুখ্যমন্ত্রী কৃষকরা এতে না আসতে পারে বর্ডার সিল করেছে। 1 বছর আগে নাগরিকরা সংশোধনী আইনের নাম করে ভারত বাংলাদেশ বর্ডার দেখানো হচ্ছিল আর বিদেশি কারণে করা হচ্ছিল। আজকে আমাদের দেশের লোক সে নিজের দেশের রাজধানীতে যেতে পারবে না, তার অধিকার নেই। এতে হচ্ছে গণতন্ত্রের সংকোচন। কেননা যে সরকার একটা মুখে বলছে যে কোন জায়গায় গিয়ে ফসল বিক্রি করতে পারে, সেই সরকারই পাঞ্জাবের কৃষককে হরিয়ানা হয়ে দিল্লিতে আসতে বাধা দিচ্ছে। কালকে আমরা বাংলার মানুষ যদি ঠিক করি আমাদের কোন একটা দাবি নিয়ে আমরা দিল্লি যাব, তাহলে বিহারের সরকার, উত্তরপ্রদেশের সরকার সীমানা ওখানে লাগিয়ে দেবে। जहां बात था सीमा पर हमारे जवान लड़ रहे हैं। 2 साल पहले लोकसभा के चुनाव में तो जनता को सबको जवान के बाजू में खड़ा होना चाहिए। आज भारतीय जनता पार्टी देश के प्रांतों के सीमा पर अभी बॉर्डर लगा दिया है। सिंगू बॉर्डर में, हरियाणा के बॉर्डर में, पंजाब के बॉर्डर में, दिल्ली के बॉर्डर में आप देखो, ये एक देश एक टैक्स वन नेशन, ये सब थ्योरी बताते हैं और देश को टुकड़े कर रहे हैं। झारखंड और बंगाल के बॉर्डर में, सीमा में बेड़ा लगाया जाएगा। कौन सा देश बना रही है? हमारे देश में अलग अलग भाषा, अलग अलग धर्म, अलग अलग जाति, अलग अलग चित्ते के लोग हम एक साथ मिलकर आजादी की लड़ाई लड़े थे। और आजादी की लड़ाई मतलब सिर्फ अंग्रेज जाना नहीं, वो भगत सिंह बोल कर गए बोला जाएगा काला आएगा, वो हमारा मतलब नहीं। हमें भूख से आजादी चाहिए, हमें बेरोजगारी से आजादी चाहिए, हमें अशिक्षा से आजादी चाहिए, हमें नौकरशाही से आजादी चाहिए, हमें जुल्म से आजादी चाहिए और ये मुनाफाखोर से भी आजादी चाहिए। सरकार कानून लगा करके फिर से हमारे मुल्क को एक अकाल की स्थिति में ढकेल रहे हैं, भूखमरी की स्थिति में ढकेल रहे हैं, जहां मुनाफाखोरी के लिए कालाबाजारी और मजदूरी के लिए अपन लिमिट को खत्म कर दिया। অত্যাবশ্যকীয় পণ্য আইন অনেক লড়াই করে খাদ্য আন্দোলনের মধ্য দিয়ে এই বাংলা তাদের ভূমিকা ছিল অনেক বেশি। কারণ আমরা দুর্ভিক্ষের শিকার হয়েছিলাম, খাদ্যাভাবের শিকার হয়েছিলাম, অনাহারে মৃত্যুর শিকার হয়েছিলাম। তারপরে গোটা দেশের সরকারকে বলা হয়েছে গণবন্টন ব্যবস্থা করতে হবে, पब्लिक डिस्ट्रीब्यूशन सिस्टम। राशन दुकान में चावल क्यों आएगा अगर सरकार हाथ उठा ले कि वो खरीदेंगे नहीं। आज के আমাদের রাজ্যে এখন সরকার গঠিত 868 টাকা কুইন্টাল প্রতি ধান দিচ্ছে, দালাল করে মাধ্যমে যাচ্ছে। আমাদের সময় আমরা বলতাম জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া পাট চাষিদের পাট সংগ্রহ করো, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া ধান চাষের কাছ থেকে ধান সংগ্রহ করো। এখন আর দিদিমণি সরকার এগুলো শোনা যায়? পঞ্চায়েতি ব্যবস্থা করে তোলা হয়েছিল যারা কৃষকদের কাছ থেকে সরাসরি মাঠ থেকে যাতে ফসল সংগ্রহ করতে পারেন, ধান সংগ্রহ কেন্দ্র হয়। কৃষক আত্মহত্যা হয়েছে। এই বিজেপি যখন সরকারে এসেছিল এখানে এমন দেখানো হচ্ছে যেন নতুন একটা পার্টি চলে এসেছে। 2014 সালের ম্যানিফেস্টো বিজেপি বলেছিল কৃষকের ফসল উৎপন্ন করতে যা যা লাগে, जो लागत होता है उसका 1.5 गुना दाम दिया जाएगा। স্বামীনাথন কমিশনের রিপোর্ট কথা বলেছিল, আমরা বলেছিলাম লাভজনক দাম দিতে হবে 1.5 গুণ। আজকে যে ন্যূনতম সংগ্রহ সেটা যে মূল্য সেটা পাচ্ছে না কৃষক। আর ये कोरोना वजह से और भी हुआ है, ये सब शुरू था जैसे किसानों का বিজেপি বলেছিল 2015-তে 5 বছরের মধ্যে 2020 এই শেষ হতে যাচ্ছে, কয়েকদিন বাকি আছে। মোদী নিজে বলেছিলেন যে কৃষকের আয় দ্বিগুণ করব, আর ওইটা শুনে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী বলেছিলেন আমরা কৃষকের আয় 3 গুণ করে দিয়েছি। কৃষকের আয় যদি দ্বিগুণ হতো কৃষক এই প্রচন্ড শীতে সব ঘর বাড়ি গান ছেড়ে দিয়ে দিল্লির রাজপথে হরিয়ানা সীমানায় এই প্রচন্ড ঠান্ডায় পড়ে থাকতো। আর নির্লজ্জ কর্পোরেট মিডিয়া তারা খুঁজে বেড়াচ্ছে
কি খাচ্ছে কৃষকরা, প্রত্যেকে খাবার আসছে, বলছে না, কে কাজুয়ানা খেয়েছে, কে পিঠা খেয়েছে, কে গাড়ির মধ্যে বসে আছে, গাড়ি করে কেন আসছে। মোটটা কথা হচ্ছে ওরা কৃষকের জ্বালা যন্ত্রণা বুঝতে পারছে না, বুঝতে চায় না। কৃষক যখন আত্মহত্যা করে তখন খবর হয় না, কারণ তখন দেশের কৃষিমন্ত্রী তৎকালীন রাধামোহন, বিজেপির কৃষিমন্ত্রী, আর আমাদের এখানে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন কৃষক সে তো আত্মহত্যা করছে গুপ্ত রোগের জন্য, অজানা রোগের জন্য, পারিবারিক কলহের জন্য, প্রেমে বিফল হওয়ার জন্য। এই হচ্ছে মিথ্যাচার। আজকে দাঁড়িয়ে কৃষকদের অধিকারের সঙ্গে মানুষের অধিকার যুক্ত। এই লকডাউনের সময় যখন অডিয়েন্স পাস করা হলো, জোর করে একটা ডিসকাশনে, একটা চ্যানেলের বিতর্কে সভায় বিজেপির এখানকার সভাপতি দিলীপ করছিলেন। ওই সময় আপনারা দেখেছেন, কারণ এখানে দিদি বলছিলেন মিছিল মিটিং করা যাবে না, বিজেপি গ্রামে গ্রামে বলে আমরা কৃষকদের জমায়েত করছি, মোদী বলেছেন সবাইকে প্রচার করতে। তো তিনি বলছিলেন বলে কত ধানে কত চাপ, ধান রাখতে শিবের দাম বলছে এই কি কত উপকারী। আমি ওকে একটাই কথা বললাম যে দিলীপ ঘোষ এমপি এক সপ্তাহ আগে পার্লামেন্টে বিল পাস করেছে, উনি শুধু যে তিনটে বিলের গুণগান করছেন সেই তিনটে বিলের নাম বলে দিন, অন রেকর্ড আছে, ভিডিও পাওয়া যাবে। উনি বলে আমি নাম জানি না। তারা বোঝাচ্ছে বিলের উপকারিতা আর আইনের উপকারিতা। চ্যালেঞ্জে বলছি, যে কোনো বিজেপি নেতাকে জিজ্ঞেস করুন কোন তিনটে বিল পাস করেছ। বিজেপি নেতা কেন আপনার এখানে তৃণমূলের এমপি আছে, তাদের মধ্যে জিজ্ঞেস করুন। আপনার যেমন গাড়ি চলে এমপির নাম বলতে পারবেন না, সেরকম ওই তিনটে বিলের নাম, আইনের নাম ওরা বলতে পারবে না। জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে। এই জোর করে চাপানোর বিরুদ্ধে আমাদের লড়াই, এই লড়াইটা শুধু সহমতি না, এটা শুধু সহমর্মিতা নয়, এটা শুধু কৃষকদের পাশে দাঁড়ানোর নয়, এ লড়াই আমাদের সকলেরও। অত্যাবশ্যকীয় পণ্য আইনে মজুদের যে সীমা তুলে দেওয়া হচ্ছে, সেখানে কালোবাজারি, মাল্টিন্যাশনাল কোম্পানি, আমাদের দেশের বড় বড় কর্পোরেট, তারা যা ইচ্ছে মজুদারি করতে পারবে। যেমন মজুদারি শব্দটা এসেছিল সভাপতিদের জমানায়, ওরকম মজুদারি আরো বড় শক্তিতে ফিরে আসতে চাইছে মোদী অনুসারের জমানায়। শেষ কথা আমি বলবো, ওই সময় বাংলায় ও নাঙ্গাল থানা শব্দটা এসেছিল। নাঙ্গাল থানা পাঞ্জাবি শব্দ, শিখ ধর্ম গুরুদ্বারার সঙ্গে নাঙ্গাল যুক্ত আছে। এখানে যে গানগুলো শুনলেন, আইপিপি এর গান শুনে যখন গোটা দেশে উত্তর ভারত, পশ্চিম ভারতে বাংলা শিল্পীরা গিয়েছিল, এখানে অনাহারে মৃত্যু কি, দুর্ভিক্ষ কি, আকাল কি, তার গল্প শুনিয়েছিল, ডাকছিল, নাচ দেখেছিল। এখন পাঞ্জাবের কৃষকরা ট্রেন ভর্তি, রেল ভর্তি খাদ্য দরকার না, আর সেই আনন্দ নিয়ে কলকাতায় লঙ্গর খাওয়া হয়েছিল, বাংলায় সবচেয়ে লঙ্গর খাওয়া চলে এলো। এটা হচ্ছে সংস্কৃতি। আজকে কৃষকের পাশে সবাই দাঁড়িয়েছে, প্রতিদিন মানুষ হচ্ছে কিভাবে সাহায্য করবো বলুন। লড়াইটা সবার হচ্ছে। এই লড়াইয়ের রেসটাকে আমাদের মহল্লায়, পাড়ায়, গ্রামে, গঞ্জে নিয়ে যেতে হবে। বিজেপি যে দাড়িওয়ালা বাবা যে মুখোশ দেখাচ্ছে, সেটা আসল রূপ না। তাকে আমার কৃষিকে, আমার কর্মকারকে, আমার কাজকর্মকে কেড়ে নেওয়ার জন্য যে হিংস্র রূপ আছে, সেটা সামনে বেরিয়ে আসছে। আর সেটা, সেই রূপটা যাতে অন্য রূপে দেখা যায়, কারণে মাঝে মধ্যে কর্মের বিড়ি তোলা হচ্ছে। পাঞ্জাবের কৃষকরা যখন লড়াই করছে, কিন্তু পাঞ্জাবের কৃষক নয়, কিন্তু কৃষি সবচেয়ে এগিয়ে, কৃষিজীবী মানুষ কাছে সংগঠিত। 1960 সালে ভগৎ সিং এর বাবা কাকা অজিত সিং, কিষান সিং, তারা পাগড়ি সমাজ যাত্রা করেছিল। তখন ইংরেজ সরকার ইংরেজ কোম্পানিদের হাতে পাঞ্জাবের কৃষি জমি দিয়ে দিতে চাইছিল, দাদন মোদাদান করতে চাইছিল। আমরা যখন মীর প্রভার বিরুদ্ধে লড়েছিলাম, মীর চাষের বিরুদ্ধে লড়েছিলাম, যেমন ফকির বিদ্রোহ হয়েছিল, দরবেশ বিদ্রোহ হয়েছিল, সন্ন্যাসী বিদ্রোহ হয়েছিল। এটা হচ্ছে বাংলার পাঞ্জাবের ধারা। স্বাধীনতা আন্দোলনে বাংলা এবং পাঞ্জাব সবচেয়ে বেশি রক্ত ঢেলেছে। কোন অমিত শাহ, কোন মোদী, কোন আদানি, কোন আম্বানি তাদের বাপ ঠাকুরটাকে আন্দোলনের ধারে কাছে দেখা যায়নি। এদেশের কৃষক এবং শ্রমিক, এদেশের মধ্যবিত্ত কর্মচারী, ছাত্র, যুব, শিক্ষক, তাদের ত্যাগের মধ্য দিয়ে, রক্তের মধ্য দিয়ে গড়ে তুলেছে। আজকে মোদী, অমিত শাহ সেই দেশটাকে নিলাম করতে চাইছেন, আর সেটা করার জন্য দেখে দিচ্ছেন পাঞ্জাবের কৃষক, তাদের খালিস্তানি
মনে আছে এনআরসি এনপিআর এনআরসির বিরুদ্ধে 1 বছর আগে সিএর বিরুদ্ধে যখন আমরা লড়ছিলাম তখন বাংলায় কথা বলে বলে বাংলাদেশি করছিল না। একইভাবে মানুষকে জেএনইউ ছাত্রদেরকে বলা হলো এরা হচ্ছে ভিতরে গ্যাং আফজাল গ্যাংগুলি, যেভাবে আমাদেরকে হারমার সাজানো হয়েছিল। সরকারের প্রতিবাদ করতে হলে ওরা একটা লেভেল সেটে দেয়, আজকে সব লেভেল মুছে মহানায় এসে সবাই আমরা মহাসাগরে এই আন্দোলন গোটা দেশের এদেশের সমস্ত মানুষের সে লড়াই তারা জোরদার হবে। এই আশা রেখে আপনারা সবাইকে ধন্যবাদ।